চারটে চতুষ্কোণ চারদিকে কি চলছে সেই খবরাখবরের দিকে নজর রাখবার পালা এই মুহূর্তে। দেখুন, শুরুতেই যে খবরের দিকে নজর থাকবে, কারণ যদি আমরা একটু পেছন দিকে তাকাই, অর্থাৎ গত ডিসেম্বরে রামপুরহাটে জেলা কোর কমিটির বৈঠকের পর 3 মাস পর আজ ফের আরও একটি কোর কমিটির বৈঠকে ডাক দেওয়া হয়েছিল এবং সেই মতো বীরভূমে জেলা তৃণমূলের পার্টি অফিস, দলীয় কার্যালয়, সেখানে কোর কমিটির বৈঠক। কিন্তু কেন নজর রাখতে হচ্ছে সেদিকে? কারণ খোদ কোর কমিটির চেয়ারম্যান অনুব্রত মণ্ডল তিনি গড় হাজির সেই বৈঠকে, আর সেই বৈঠকে রয়েছেন কাজল। আর এখান থেকেই আবারও কোথাও একটা বীরভূমের মাটিতে অনুব্রত কাজল দ্বন্দ্ব বা কোথাও এখনো পর্যন্ত মন কষাকষি রয়ে গিয়েছে রাজনীতির ময়দানে। এই প্রশ্ন যথেষ্ট তাৎপর্যপূর্ণ, কারণ এই কোর কমিটির বৈঠক 3 মাস অন্তর, মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো 3 মাস অন্তর যে কোর কমিটির বৈঠক হওয়ার কথা, সেই কোর কমিটির বৈঠকে গড় হাজির থাকছেন অনুব্রত মণ্ডল। তিনি নেই এবং যেমনটা জানা গিয়েছে তিনি বৈঠকে নয় রওনা দিয়েছেন দেউচাপাচামির দিকে। অন্যদিকে কোর কমিটির বৈঠকে কাজল সহ অন্যান্য নেতৃত্বরা রয়েছেন, সেই ছবিগুলো একে একে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এখান থেকেই ফের চর্চায় বীরভূমের শাসক রাজনীতি। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি তাতে অনুব্রত মণ্ডল তিনি বাড়ি থেকে রওনা দিয়েছেন কোথায়? কোর কমিটির বৈঠকের দিকে নয়, তার লক্ষ্য দেউচাপাচামি। আরো বিস্তারিত জানবার চেষ্টা করব। অমরনাথ আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছে, আমি অমরনাথের কাছে যাওয়ার চেষ্টা করব। অমরনাথ, একদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো 3 মাস অন্তর কোর কমিটির বৈঠক, এবং এই কোর কমিটির বৈঠক সেখানে অনুব্রত মণ্ডলের থাকাটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল বটে, কিন্তু এখন বোধ হয়নি। ঠিক কি আপডেট পাচ্ছ? দেখো, গত 3 মাস ধরে কিন্তু এই বৈঠক হয়নি, তবে আজ যিনি কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী এবং অনুব্রত মণ্ডলের নির্দেশে কিন্তু আজ বীরভূমের যে বোলপুরের যে কার্যালয়, অর্থাৎ তৃণমূল কার্যালয়, সেই কার্যালয়ে কিন্তু বৈঠক ডেকেছিল এবং সেই মতোই কিন্তু কোর কমিটির বাকি সদস্যরা সবাই এসেছেন। এখনো পর্যন্ত বৈঠক চলছে, তবে অনুব্রত মণ্ডল তার বাড়ির থেকে বোলপুর যে কার্যালয়, সেই কার্যালয় না এসে তিনি মোহাম্মদবাজার অর্থাৎ দেউচাপাচামির যে কাজ চলছে সেখানে কিন্তু তিনি গেছেন। এবং সেটা আমি তোমাকে একটু বোলপুর পার্টি অফিসের ছবিটা দেখানোর চেষ্টা করছি। তুমি দেখতে পাচ্ছ যে বীরভূম জেলা তৃণমূল কার্যালয়, সেই কার্যালয়ে ইতিমধ্যেই কিন্তু 7 জনের যে কোর কমিটি, সেই 7 জনের কোর কমিটির মধ্যে 5 জন উপস্থিত হয়েছে। কারা কারা উপস্থিত হয়েছে আমি তোমাকে নাম বলে দিচ্ছি। আশিস বন্দ্যোপাধ্যায়, যিনি রামপুরহাটের বিষয়কে দেখেন, পাশাপাশি সিউড়ির বিধানসভার যিনি বিধায়ক বিকাশ রায়চৌধুরী, অপরদিকে বীরভূম জেলার জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, পাশাপাশি বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা, তারা কিন্তু সবাই উপস্থিত হয়েছে। কিন্তু শুধুমাত্র অনুব্রত মণ্ডল কিন্তু এখনো পর্যন্ত তাকে দেখা যাচ্ছে না, যেটা হচ্ছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়। যে এই কার্যালয়ে, অর্থাৎ এই কার্যালয়টাকে বলা হতো অনুব্রত মণ্ডলের নিজস্ব কার্যালয়, অর্থাৎ বীরভূমের সমস্ত কাজকর্ম এই বোলপুরের কার্যালয় থেকেই কিন্তু বসে ঠিক করতেন। এবং তারপরে দেখেছি আমরা যে বোলপুরের যে কার্যালয়ে অনুব্রত মণ্ডলকে নিয়ে কিন্তু বৈঠক হতে দেখেছি। পাশাপাশি আজকে দেখা যাচ্ছে যে একদম অনুব্রত মণ্ডলের গড় হাজিরাতেই কিন্তু বীরভূম জেলার কোর কমিটি বৈঠক করছে এবং এই কোর কমিটির বৈঠকে অনুব্রত মণ্ডল উপস্থিত নেই। প্রশ্ন, কোর কমিটির বৈঠক ছেড়ে কোর কমিটির চেয়ারম্যান অনুব্রত মণ্ডল তিনি দেউচাপাচামিতে যাচ্ছেন কেন? দেখো, এটাই কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্নের। তার কারণ হচ্ছে অনুব্রত মণ্ডল তার নির্দেশেই কিন্তু এই কোর কমিটির বৈঠক ডাকা হয়েছিল। বিকাশ রায়চৌধুরী যিনি আহ্বায়ক, অর্থাৎ কোর কমিটির যিনি আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী, তিনি সিউড়ির বিধায়ক, তিনি এই কোর কমিটির বৈঠক ডেকেছিলেন। কিন্তু অনুব্রত মণ্ডল না আসাতেই কেন্দ্র করে কিন্তু একটা নতুন করে চাঞ্চল্য ছড়াচ্ছে এবং বোলপুরের যে কার্যালয়, সেই কার্যালয়ে ইতিমধ্যে 5 জন যারা রয়েছে কোর কমিটির সদস্যরা, তারা কিন্তু ইতিমধ্যে বৈঠক শুরু করেছে। এবং যেটা সবচেয়ে বড় বিষয় যে অনুব্রত মণ্ডল যার নির্দেশে এই কোর কমিটির বৈঠক, তার গড় হাজিরাকে কেন্দ্র কিন্তু নতুন করে চাঞ্চল্য ছড়াচ্ছে বীরভূমের রাজনীতিতে। আর
এখান থেকেই অমরনাথ যে বিষয়গুলো অর্থাৎ রাজনৈতিক তরজা অর্থাৎ কোথাও একটা গিয়ে সেই অমরনাথ কাজল অনুব্রত দ্বন্দ্ব মন কষাকষি সেটা বীরভূমের মাটিতে এখনো পর্যন্ত একইভাবে রয়ে গিয়েছে। আজকের সেই বৈঠক অনুব্রতর অনুপস্থিতি তাকে আরো একবার প্রমাণ করছে সেটা। দেখো একদমই তা বলা যেতে পারে, তার কারণ কিছুদিন আগেই সিউড়ির যিনি সিউড়ির যে জেলা পরিষদের অফিসে তিনি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিলেন কাজল শেখ যে দীর্ঘ 3 মাস ধরে কিন্তু এই বৈঠক হচ্ছে না, এবং তারপরেই তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন এই কোর কমিটির কথা। তারপরেই মুখ্যমন্ত্রীর নির্দেশে কিন্তু এই কোর কমিটির বৈঠকে বসার কথা ছিল, এবং তারপরেই দেখা যাচ্ছে যে অনুব্রত মণ্ডল যার পাকে অফিস বোলপুরের একদম বোলপুরের কার্যালয়, সেই কার্যালয়ে তার নির্দেশেই ডাকা এই কোর কমিটির বৈঠকে অনুব্রত মণ্ডলই গড় হাজির, এবং সেই জায়গা থেকে বলা যেতে পারে যে অনুব্রত মণ্ডল এবং কোর কমিটি কোথাও কি একটা দূরত্ব তৈরি হচ্ছে, সেই কারণে কি অনুব্রত মণ্ডল গড় হাজির, বা কোর কমিটি যারা দায়িত্বে রয়েছেন তারা কিভাবে দেখছেন এই বিষয়টা, সেটা এখনো পর্যন্ত তারা যদি বেরিয়ে আসে তাদের কাছ থেকেই শোনা সম্ভব হবে হয়তো। তবে বীরভূম জেলার অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ তাদের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব কিন্তু অব্যাহত প্রথম থেকেই ছিল। তুমি দেখেছো যে অনুব্রত মণ্ডল জেলে যাওয়ার আগে থেকেই কাজল এবং কেশকের যে সংঘাত, সেই সংঘাত কিন্তু ছিল, এবং এখনও অর্থাৎ অনুব্রত মণ্ডল জেল থেকে ফেরার পর তার যে কোর কমিটির নিয়ে কিন্তু বারবার করে কাজল শেখকে মুখ খুলতে দেখা গেছে, এবং সেই জায়গা থেকে বলা যেতেই পারে যে কাজল এবং কেশকের যে দ্বন্দ্ব সেটা কিন্তু এখনও অব্যাহত রয়েছে বীরভূম জেলা জুড়ে। একবারই অমরনাথ, আপাতত ধন্যবাদ জানাবো অবশ্যই এই কোর কমিটির বৈঠক এবং বীরভূমের মাটিতে এই অন্তর্দ্বন্দ্বের কন্ট্রোল কিভাবে করে উঠতে পারে শাসক দল তৃণমূল কংগ্রেস, সেদিকেও পরবর্তীতে আমাদের নজর থাকবে। দেখুন, একটা প্রচলিত কথা আছে, পদ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাস্যেন অন্তর্যামী। কেন বলছি বলুন তো? কারণ কে অধিনায়ক আর কে সর্বাধিনায়িকা তা কে ঠিক করবে? দল। আর কে অধিনায়ক আর কার পাশে সর্বাধিনায়িকার পোস্টার পড়বে আর পটচিত্রের পরিবর্তন হয়ে যাবে মাত্র কয়েক ঘন্টায়, তাই বা কে ঠিক করবে? অবশ্যই অধিনায়ক এবং সর্বাধিনায়িকা যাদের তারা, অর্থাৎ সেই দল, এক্ষেত্রে রাজনৈতিক দল, শাসক দল তৃণমূল কংগ্রেস। কিন্তু এখানেও প্রশ্ন, এর আগে আমরা রাজনীতির ময়দানে ভোট আসলে বিভিন্ন ছবি দেখেছি, দেওয়াল নিয়ে মারামারির ছবি দেখেছি, দেওয়াল লিখন নিয়ে মারামারি করে বিভিন্ন রাজনৈতিক দল, কোন দেওয়ালে কে লিখবে, পতাকাকে ছাপিয়ে যায় আরেক রাজনৈতিক দলের পতাকা, সে ছবিও আমরা দেখেছি। কিন্তু গতকালের পর আজ যে ছবি স্পষ্ট হচ্ছে তা অত্যন্ত বিরল, কারণ অধিনায়ক যাদের তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর সর্বাধিনায়িকাও তাদেরই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো। অথচ যেখানে যেখানে অধিনায়কের পোস্টার পড়েছে তার ঠিক পাশেই মাত্র কয়েক ঘন্টার হেরফেরে পড়েছে সর্বাধিনায়িকার পোস্টার, অর্থাৎ তৃণমূল সুপ্রিমো তিনি বিদেশ সফরে রয়েছেন। সেই সফর চলাকালীন দল সামলাবে কে? তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাঁধেও সেক্ষেত্রে গুরু দায়িত্ব রয়েছে, কিন্তু সেই গুরুদায়িত্বের সময়কালে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের উজ্জীবিত করতে যে অধিনায়কের পোস্টার দেওয়া হয়েছিল, তারপরেই সর্বাধিনায়িকা জয় হে যে পোস্টার পড়ল, তাতে কি কোথাও একটা নেতৃত্বরা তাদের মধ্যেই লড়াই করছে? এ বিষয়ে আমাদের কিছু বলবার নেই, অবশ্যই এটা রাজনৈতিক দল তাদের সিদ্ধান্ত, কিন্তু তা নিয়ে এই মুহূর্তে তীব্র বিতর্ক রাজনৈতিক মহলে, অন্তত বঙ্গ রাজনীতিতে। রাজা শাহ আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। রাজা, কয়েক ঘন্টার হেরফেরে অধিনায়ক এবং তারই পাশাপাশি সর্বাধিনায়িকার পোস্টার পড়তে দেখা গেল, বঙ্গ রাজনীতিতে জোর তরজা, কি ছবি? দেখো তোমায় বলি যে ঠিক 7 দিন আগে গত শনিবার দিন ভার্চুয়াল বৈঠক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তারপর থেকে সামাজিক মাধ্যমে কার্যত ভাইরাল হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সকলের নেতা। এবং পাশাপাশি তোমাকে বলি যে গতকাল থেকে আমরা যাদবপুর গাঙ্গুলিবাগান অঞ্চলে যেভাবে ফ্যাম ফর টিএমসির পক্ষ থেকে যে পতাকা লাগানো হয়েছে, যেখানে স্পষ্ট করে লেখা ছিল অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তা নিয়ে কার্যত বিতর্ক তৈরি হয় এবং যে প্রশ্ন উঠতে শুরু করে তাহলে কোচকে। আমরা গতকাল মধ্যরাত থেকে দেখতে পেয়েছি যে যেখানে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে পতাকা লাগানো হয়েছিল, ঠিক সেখানেই তার পাশে আরো একটি কাট আউট লাগানো রয়েছে
সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে লেখা রয়েছে সর্বাধিনায়িকা, এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে। ফলত সেখান থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি কোনো রকম ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করলো ফ্যাম ফর টিএমসি? ফ্যামের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। তারা যেটা বলছেন যে 2026-এর যে বিধানসভা নির্বাচন রয়েছে তার রণকৌশল ঠিক হবে, আর সেই রণকৌশল ঠিক করতে আগামীকাল বৈঠক রয়েছে। আর সেই বৈঠকে তারা কি করবেন? তারা বলছেন যে সর্বাধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভালোবাসা ও আবেগকে পাথেয় করে অধিনায়ক অভিষেকের অধিনায়কত্বে আমাদের এই আবেগের টিম তৈরি থাকবে বিরোধীদের 10 গোল দিয়ে হারাতে। এবং একই সঙ্গে তারা শেষ লাইন তাদের বিবৃতিতে লিখছেন, অধিনায়ক অভিষেকের নেতৃত্বে সর্বাধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়ের লবি করি। অর্থাৎ তারা কোনোভাবেই কিন্তু বিতর্কে যেতে চাইছেন না, বিতর্ক এড়াতে না, বিতর্ক এড়িয়ে যাচ্ছেন, এবং তারা তাদের বিবৃতি দিয়ে তারা জানাচ্ছেন যে অভিষেকের নেতৃত্বে সর্বাধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়ের লবি তারা করেন। ফলত সবকিছু মিলিয়ে বিরোধীরা কিন্তু এই গোটা বিষয়ে শাসক দলকে সমালোচনা করতে এতটুকু পিছপা হয়নি। তার কারণ যে যাদবপুর গাঙ্গুলিবাগান এলাকায় গতকালকে কার্যত গোটা এলাকা হলুদ হয়ে গিয়েছিল, সেই হলুদ পতাকায় একমাত্র একটাই নাম ছিল, তা হলো অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই এলাকাতেই গতকাল মধ্যরাত থেকে জায়গা করে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাট আউট, আর যেখানে লেখা রয়েছে সর্বাধিনায়িকা। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু তোমাকে বলি, ফ্যাম ফর টিএমসি তৃণমূল কংগ্রেসের আইটি সেলের যে অন্যতম একটি শাখা সংগঠন, তাদের যে বার্ষিক অনুষ্ঠান রয়েছে আগামীকাল, তারা কিন্তু রীতিমতো চর্চা ক্রমাগত বাড়ছে। একদমই তাই রাজা, আপাতত ধন্যবাদ জানাবো। আর এখান থেকেই কোনো একটি বা একজন মানুষের উপর নয়, কোনো ব্যক্তি বিশেষের উপর নয়, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের এই একত্রিত হয়ে লড়াই করবার শাসক দলের এই জুটির ওপরেই নাকি ভরসা রাখছে মানুষ। কি বলছেন দেবাংশু ভট্টাচার্য, শুনুন। আমি তো একটা কথা বুঝি না, আমাদের দলে আমরা কাকে সর্বাধিনায়িকা বলে পোস্টার দেব, কাকে অধিনায়ক বলে পোস্টার দেব, সেই বিষয়ে বিজেপির এত ইন্টারেস্ট কেন? যারা নিজেরাই গোয়ালে গোতাগুতি করে মরছে, যাদের কেউ কোনো নেতা কাউকে সহ্য করতে পারে না, তাদের আমাদের নিয়ে ইন্টারেস্ট কেন? আমরা একটা কথা 5 বছর আগেও বলেছি, আজও বলছি, 5 বছর পরেও বলবো, যে আমাদের দলের সর্বময় নেত্রী এবং সুপ্রিমোর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, এবং আমাদের দলের সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখকে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সুনিপুণ স্ট্র্যাটেজির মাধ্যমে বারবার প্রত্যেকটা নির্বাচনে এই জুটিতে আমরা জিতেছি, এবং মানুষ এই জুটির ওপর ভরসা রেখেছে। তো স্বাভাবিক নিয়ম এটা। আর আরেকটা কথা বিরোধী আমার বিজেপির বন্ধুদের জন্য, যারা এত কথা বলছেন এটা নিয়ে, তাদের উদ্দেশ্যে বলি, তৃণমূল কংগ্রেস যদি একটা রাজধানী এক্সপ্রেস হয়, তাহলে তার এক একটা কম্পার্টমেন্ট, এক একটা বগি হচ্ছে এক একজন নেতা। ট্রেন চলতে গিয়ে একটা বগির সাথে একটা বগির ঠোকাঠুকি লাগতেই পারে, কিন্তু তাতে আমাদের ট্রেনে অন্তত কোনো সমস্যা নেই, কারণ এই গোটা ট্রেনের ইঞ্জিন একটাই, সেই ইঞ্জিনের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ইঞ্জিন যদি বলে হাওড়া যাব, সব কটা বগিও হাওড়া যায়। ইঞ্জিন যদি বলে শিয়ালদা যাব, সব কটা বগিও শিয়ালদা যায়। কিন্তু বিজেপির ক্ষেত্রে আপনারা আমাকে হলপ করে বলতে পারবেন আপনাদের দলের ইঞ্জিনের নাম কি? শুভেন্দু যদি আপনাদের ইঞ্জিন হয়, তাহলে কি ডিজেল ইঞ্জিন দিলীপ ঘোষ? অর্থাৎ এখানেও সেই রাজনৈতিক টানাপোড়েন। আর এখান থেকে সিপিএম এর তরফ থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কি জানাচ্ছেন, যখন এই পোস্টার নিয়ে, অর্থাৎ অধিনায়কের পাশাপাশি রাতারাতি সর্বাধিনায়িকার পোস্টার পড়ে যাওয়া নিয়ে এক প্রকার বিতর্কের ঝড় উঠেছে বঙ্গ রাজনীতিতে। শুনুন বিকাশবাবু কি বলছেন, শোনাবো। ইলেকট্রাল বন্ডের বেআইনি টাকা, এই ব্যাপক দুর্নীতি, শিক্ষা দুর্নীতির টাকা, এত সব টাকা জমেছে, সেগুলো তো খরচা করতে হবে। সেই খরচা করতে গেলে সকাল বিকেল পোস্টার তৈরি করা যায়। এই সকাল বিকেল পোস্টার তৈরি করছেন, হঠাৎ ঘুম থেকে কারো মনে হলো উনি নায়ক বা নায়িকা, ছাপিয়ে দিলেন। আরেকজনের বললো আরে একটা সর্বাধিনায়িকাও আছে, তার ছবি ছাপিয়ে দে। আবার কালকে দেখবেন আরেক ছবি ছাপছে। সুতরাং যে দলটার মাথায় একজন রয়েছেন যার মস্তিষ্ক বিকৃতি আছে, তার ডাউন দ্য লাইন প্রত্যেকেরই কিছু না কিছু মস্তিষ্ক বিকৃতির প্রভাব দেখা যায়। তারই পরিণতিতে দল নাকি যে কোনো পাড়ার ক্লাবের থেকে ভালো চলে। ওদের কারো কোনো রকম মেরুদণ্ড আছে যে মেরুদণ্ড সোজা করে বলতে পারবে এটা ঠিক এটা ভুল? ওদের কাছে সর্বশেষ বার্তা হচ্ছে মমতা। বাম নেতা সুজন চক্রবর্তী তিনি কি বলছেন, শোনাবো তাঁর প্রতিক্রিয়াও, শুনুন। আমি জানি না মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি তাদের মধ্যে অনেক সংঘাত, এসব কেউ দেখতে পারেন, আমি এভাবে দেখছি না। আমি দেখছি বরঞ্চ এইভাবে বলতে পারেন যে অভিষেক ব্যানার্জিকে একটু দিল্লির কাছে বেশি পরিচিত হচ্ছে, তাতেও কোনো আপত্তি নেই। দিল্লিকে যারা পরিচালনা করেন তাদের কাছে এক হাতে মমতা থাকলে আর এক হাতে অভিষেক আছে।
আরএসএস এর হাতেই তো বিজেপি তৃণমূল খেলে, ফলে এটা নতুনত্ব কিছু নেই। হচ্ছিল সেনাপতি, উনি সুপ্রিমো, ইনি সেনাপতি। তারপর দেখা গেল সেনাপতিতে ঠিক জমছে না, এবার সবার নেতা, তাহলে দলে কলকে পাচ্ছে না, নানান দলের মধ্যে কথা আসছে। এখন মহানায়ক অধিনায়ক, তো মহানায়ক অধিনায়কের তো একটা কোচ লাগে। জনৈক অভিষেক ব্যানার্জি তিনি মহানায়ক অথবা অধিনায়ক হবেন, তার পিছনে কোচকে কলকাতার অধিষ্ঠাত্রী নাকি দিল্লির অধিষ্ঠাতা, নাকি দুজনে মিলিয়ে? আগে কোচ ঠিক হোক, তারপর অধিনায়ক ঠিক করা যাবে। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী তিনি কি বলছেন, যখন যাদবপুর থেকে শুরু করে দক্ষিণ কলকাতা জুড়ে সমস্ত জায়গায় যেখানে যেখানে অধিনায়কের পোস্টার, সেখানে সেখানে সর্বাধিনায়িকার পোস্টার। শুনুন অধীরবাবু প্রতিক্রিয়া। কিছু না, তৃণমূল দলের মধ্যে যে প্রবল অন্তর্বিরোধ চলছে, যে প্রবল খাওয়াখাই চলছে, কে কার থেকে বড় তার প্রতিযোগিতা চলছে, এই পোস্টার যুদ্ধের মধ্যে দিয়ে তা স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে। এই পোস্টার যুদ্ধে একদিকে খোকাবাবুরা আছে, আরেকদিকে দিদির সমর্থকেরা আছে। গতকাল আমি বলেছিলাম যে বাংলার মানুষকে এবার ভাবতে হবে তৃণমূল তুমি কার, তুমি খোকাবাবুর না তুমি মমতার। অন্যদিকে আরো একটি ছবি আপনাদেরকে দেখাবো, কারণ ইতিমধ্যে বিজেপির তরফ থেকে, বিজেপি মহিলা মোর্চার তরফ থেকে মিছিলের ডাক দেওয়া হয়েছে এবং সেই মিছিল এগোচ্ছে। সেই মিছিলের সামনের সারিতে মহিলা মোর্চার নেতৃত্বরা যেমন রয়েছেন, তেমন রয়েছেন সুকান্ত মজুমদারও। সেই ছবিটাও আপনাদেরকে দেখাবো। কলেজ স্ট্রিটে বিজেপির মহিলা মোর্চার বিক্ষোভ মিছিল, মদের দোকান, বার ও নাইট ক্লাবে মহিলা কর্মী নিয়োগের প্রতিবাদ, সেই প্রতিবাদে বিক্ষোভ মিছিল। সরাসরি প্রীতিশ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। প্রীতিশ, দেখো, ইতিমধ্যে কলেজ স্ট্রিট থেকে যে মিছিল, সেই মিছিল ইতিমধ্যেই শুরু হয়েছে। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি রয়েছেন এবং যে নোটিফিকেশন রাজ্য সরকারের তরফ থেকে জারি করা হয়েছে যে বিভিন্ন পানশালা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মহিলারা তারা কাজ করতে পারবেন, এই বার্তা কিন্তু ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে। এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কার্যত বিক্ষোভ দেখাচ্ছেন রাজ্যের মহিলা মোর্চারা। এবং মহিলা মোর্চার যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু যেরকম উপস্থিত রয়েছেন, মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অর্থাৎ ফাল্গুনী পাত্র, তিনি আজকের এই মিছিলে অংশগ্রহণ করছেন এবং তার সঙ্গে সঙ্গে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি রয়েছেন। এবং এই যে বিষয়, এই বিষয় নিয়ে রাজ্যের সরকার কার্যত মহিলাদের অপমান করছেন, এই বিষয়টাই কিন্তু ইতিমধ্যেই রাজ্যের সরকারের যে বিরোধিতা, সেই বিরোধিতা কিন্তু ইতিমধ্যেই করছেন বিজেপি যারা মহিলা মোর্চার সদস্যরা রয়েছেন তারা। এবং সামগ্রিকভাবে দেখানোর চেষ্টা করছি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি রয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে উপস্থিত রয়েছেন ফাল্গুনী পাত্র, রূপা গাঙ্গুলি এবং অগ্নিমিত্রা পাল সহ রাজ্য স্তরের যারা নেতারা রয়েছেন তারা। এবং সার্বিকভাবে আমি আরও একবার দেখানোর চেষ্টা করছি, ফাল্গুনী পাত্র তিনি রয়েছেন, সুকান্ত মজুমদার তিনি রয়েছেন এবং মহিলা মোর্চার যারা সদস্যরা, এটা এই যে মিছিল, সেই মিছিল কিন্তু মহিলা মোর্চার ডাকে আয়োজন করা হয়েছে। এবং সামগ্রিকভাবে ইতিমধ্যেই কলেজ স্ট্রিট থেকে এই মিছিল যাবে একদম বউবাজার পর্যন্ত এবং সেখানে গিয়ে মিছিল শেষ হবে। এবং আবগারি যে দপ্তর রয়েছে, সেই আবগারি দপ্তরের সামনে মিছিল শেষ হয়ে তারা যে প্রতিবাদ, সেই প্রতিবাদ তারা কিন্তু জানাবেন। ফাল্গুনী পাত্র রয়েছে, ফাল্গুনি কি বল, এবং সার্বিকভাবে দেখানোর চেষ্টা করছি আরও একবার সেই মিছিল কিন্তু ইতিমধ্যেই দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যেই ফাল্গুনী পাত্র তিনি রয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে সুকান্ত মজুমদার সহ রাজ্য স্তরের যারা নেতারা রয়েছেন তারা কিন্তু উপস্থিত রয়েছেন। তিথি, একেবারে প্রীতিশ, অবশ্যই পরবর্তীতে সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ প্রীতিশ। খবরের দিকে নজর রাখবো, অর্থাৎ সিভিক ভলান্টিয়ার থেকে শুরু করে পুলিশ কর্মী, তাদেরকে নানান সময়ে আক্রান্ত হতে হয়েছে। এবং আরো একটি ছবি পোলের হাট থেকে সামনে এসেছে। কি হয়েছে না, জমি সংক্রান্ত বিবাদ, সেই বিবাদ মেটাতে গিয়ে রীতিমতো আক্রান্ত হতে হয়েছে পুলিশ কনস্টেবলকে। ভাঙড়ে আক্রান্ত কলকাতা পুলিশ। এবার কনস্টেবল সুশান্ত মণ্ডল, তাকে ধাক্কা মারার অভিযোগ, পুলিশকে মারধরের অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। এবং সেই যুবককে আটক করলেও আবার বিক্ষোভ দেখানো হয়, পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পুলিশকে আক্রমণের সেই ভিডিও দেখাচ্ছি, সেই ভাইরাল হওয়া ভিডিও। কনস্টেবল সুশান্ত মণ্ডলকে ধাক্কা মারা, ধস্তাধস্তি, সেই ছবিও আপনাদেরকে দেখাচ্ছি।
ভাইরাল হওয়া সেই ভিডিও, কর্মরত পুলিশ কনস্টেবল যাকে রীতিমতো আক্রান্ত হতে হয়েছে। ভাঙড়ের পোলেরহাট এলাকার ঘটনায় কি বলছেন স্থানীয় মানুষজন, শুনবো। নিয়ে ঝামেলা পুরো জায়গা নিয়ে সব সময়, তার মানে পাশের যে পরিবার রয়েছে তাদের দিকে আমাদের জায়গা ঠেলে দিয়েছে, জানো ওদের সঙ্গে ওরা ঝগড়া করুক, আমরা ঝগড়া করিনি, আমরা ঝগড়া যাইনি, ঝগড়া করতে চাইনি। ওরা আমাদের বাড়ি এসে আমাদের ধরে মারতেছে সব, আবার ওদের ঠেকাতে গিয়ে আমাদের মেরে রাখিনি, সব ছিঁড়ে। আচ্ছা, আপনাদের কজনকে মারধর করেছে? আমাদের 3-4 জনের জন্য ধরে। আমার শাশুড়ি বয়স্ক মানুষ, এরকম গেঞ্জি সরকার আমি সব ঠেকাতে গিয়েছি, দেখতে আমার একটা মাথায় মেরে চুল ধরে টেনেছে, আমার টেনছে রাখিনি, আঙুলি ধরে কামড়ে লেছে, তারপরে খামচে লেছে। আর এখানেও সেই রাজনীতি। তৃণমূলের বুথ সভাপতি মোহাম্মদ আনসার আলী, তার অভিযোগ যারা পুলিশকে ঘেরাও করেছেন, মারধরের অভিযোগ বা ধাক্কাধাক্কির অভিযোগ, তারা নাকি সকলেই আইএসএফ করেন। কি বলছেন তিনি, শুনুন। টাটাপুকুরে এখানে এটা মানে পারিবারিক সমস্যা ছিল এই দুটো পরিবারে যাদের মধ্যে, সেখানে আমরা নেতৃত্ব ছিলাম এবং আজকে কাশীপুর থানার একটা সার্জেন্ট অপূর্ব লাল মহাশয় উনি এসেছিলেন, উনি গিয়ে ভেরিফিকেশন করছিলেন। উনি সেখান থেকে যেই বেরিয়ে এসে এই পরিবারের উপরে মানে একটা মানে সরকারি রাস্তার ইট আত্মসাৎ করছিল, সেই জন্য ওখানে গিয়েছিলেন কাশীপুর থানার একজন সার্জেন্ট সিনিয়র অফিসার অপূর্বলাল ঘোষ। তো ওখান থেকে উনি বলে হাঁটতেন সরি, তো উনি যেই বেরিয়ে এলেন, পাশের বাড়ি যাদের সঙ্গে এই মানে বিবাদটা ছিল তাদের উপর প্রচণ্ডভাবে মানে আক্রমণ করে এবং সেখানে আমি উপস্থিত ছিলাম, আমাদের নেতৃত্ব সবাই ছিল, আমাকেও মানে এইভাবে আমার মানে টি শার্টটা ছিঁড়ে দেওয়া হয়েছে। আপনারা যদি মানে কি কারণে মারলো, কি কারণে চুপ করো। সরকারি ইট বিছানো একটা 20 বছরের পুরনো রাস্তা, সেই রাস্তার ইটগুলো আত্মসাৎ করছিল, নিজেরা নিজেদের সেই ইটগুলো ঘরের কাজে ব্যবহার করছিল। তো সেইখানে আমরা নেতৃত্ব প্রতিবাদ করি এবং ওই পার্শ্ববর্তী যারা ওখানে বসবাস করেন তারাও প্রতিবাদ করেছে, কিন্তু ওই যারা অ্যান্টি সোশ্যাল ওখানে বিভিন্ন। তো ওরা কোন দলের সঙ্গে যুক্ত? ওরা কোন দলের সঙ্গে যুক্ত? ওরা আইএসএফের সঙ্গে যুক্ত, ঠিক আছে। এবং মানে আমরা সেখানে মানে আমি আমার বুথের সভাপতি, নারায়ণপুর 103 নম্বর বুথের আমাদের ওখানে সদস্যের হাজব্যান্ডও ছিল। এখান থেকেই শোনাবো এই ঘটনার পর যখন পুলিশকে আক্রান্ত হতে হচ্ছে, পুলিশ কনস্টেবলকে আক্রান্ত হতে হচ্ছে, তখন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য কি বলছেন, শুনুন। জমি সংক্রান্ত ব্যাপারে বোধহয় মীমাংসা করতে গেছিল, আমি জানি না, কিন্তু এই ধরনের ইনফরমেশন পাওয়ার পরে পুলিশ তো যাবে আন্ডার দ্য গাইডেন্স অফ দ্য সাব ইন্সপেক্টর এন্ড আদার্স, তাদের সিসি থাকবে, তাদের কি ডিউটি সেটা অফিসার ইনচার্জ বলবে। কিন্তু এই যে আজকে মারধর করছে, আপনি আমাকে বলুন তো, শুধু কি ভাঙড়, চতুর্দিকে আপনি তাকিয়ে দেখুন যে পুলিশের এক সংখ্যক পুলিশকে কিভাবে আজকে জনসাধারণ বিক্ষোভ দেখাচ্ছে এবং তাদেরকে আক্রান্ত হতে হচ্ছে। কারণটা হচ্ছে এক ধরনের পুলিশ যারা আজকে আক্রান্ত হচ্ছে, তাদের যারা পারফরমেন্স, যে জনসাধারণ নিরাপত্তা দেওয়া, সেবা প্রতি মানসিকতা নিয়ে তাদের পাশে দাঁড়ানো, সেটা থেকে আজকে 1 কোটি মাইল দূরে সরে গেছে এবং তার জন্যই হচ্ছে আজকে মানুষের এত বিক্ষোভ, এত ক্ষোভ। কিন্তু সাইমালটেনিয়াসলি অনেক পুলিশ অফিসার তো ভালো কাজ করছে, কই তারা তো আক্রান্ত হচ্ছে না। আপনাকে বলে রাখি, এই ধরনের কাজগুলো দীর্ঘদিন ধরে যেভাবে নাকি করে আসছে, সেটা কিন্তু আজকে এটা বহিঃপ্রকাশ। এবং আমি দ্বিধাহীন কণ্ঠে বলতে পারি, এই ভাঙড়ে আপনি দেখবেন 1992-93-তে ডাকাতদের রিহ্যাবিলিটেট করে ওখানকার সাধারণ মানুষের একটা অসাধারণ নিরাপত্তার ব্যবস্থা করেছিল তখনকার প্রশাসন, এবং সেই সময় এসপিরা সহযোগিতা করেছিল। আর আজকে মাননীয় মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের নিরাপত্তা, পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য 7খানা পুলিশ স্টেশন করেছে আন্ডার দ্য শেড অফ ক্যালকাটা পুলিশ সাদা ইউনিফর্ম। আর এখান থেকে শোনানোর চেষ্টা করব আবারও রাজনৈতিক টানাপোড়েন, রাজনৈতিক চর্চা। বিজেপির তরফ থেকে শ্রমিক ভট্টাচার্য তিনি কি বলছেন, তার পাশাপাশি ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা তারই বা ঠিক কি প্রতিক্রিয়া, শুনুন। তৃণমূলের কল্যাণে ওখানে জটিল কারবার, সরকারি সম্পত্তি লুট, সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্টের টাকার উপরে দখলদারি, তৃণমূলের এক গোষ্ঠীর সঙ্গে অন্যায় লড়াই, সমাজ বিরোধীদের রাজ্য চলছে। আর এখান থেকে শওকত মোল্লা তিনি কি বলেছেন, শোনাবো। দেখছি নিশ্চিতভাবে প্রশাসনের কাজ করবে। যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে, পুলিশ নিশ্চিতভাবে সেখানে স্টেপ নেবে। পুলিশের মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে পূর্ণ স্বাধীনতা দিয়েই রেখেছেন, ফলে পুলিশের উপর অ্যাটাক করুক, যেমন তো আমরা চাই না।
যা কখনোই চাইবো না। পুলিশ তার নিজস্ব অধিকার নিয়ে তারা কাজ করবে, এটাই আমরা চাই।